হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যেটা শেষ করাবো সেটা হচ্ছে যে আজকে একটা ম্যারাথন ক্লাস হবে, যে ম্যারাথন ক্লাসে CC9-এর পপুলেশন স্টাডিজের যেই অংশগুলো তোমরা দেখছো যে হাইলাইট করা আছে সেইগুলো আমি পড়িয়ে শেষ করে দেবো। আমি অলরেডি মার্কসেস পার্সপেক্টিভ অবধি তোমাদের পড়িয়েছি, বাদ বাকি আর যা মার্ক দেখছো শুধুমাত্র সেই জিনিসগুলোই পড়াবো। অর্থাৎ এইগুলোই যদি আমি শেষ করে দিই, অলরেডি নোটসও তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তারপর আর এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়তে হবে না, কোশ্চেন কমন আসবেই, কোনো অসুবিধা হবে না, কারণ আমরা মোর দেন 70 to 80% শেষ করে দিচ্ছি, তো অবশ্যই কোশ্চেন কমন আসবে, জাস্ট কিছু কোশ্চেনই বাদ দিচ্ছি, অর্থাৎ 3.1, 3.2 আর তার সাথে 4.1। তো তাহলে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি এখান থেকে তাহলে শুরু করা যাক। মোটামুটি আমরা এখন অব্দি যা যা পড়েছি, অর্থাৎ হোয়াট ইজ ডেমোগ্রাফি বা ম্যালথুসিয়ান থিওরি, কার্ল মার্কসের থিওরি, তার মধ্যে লাস্ট একটু খটোমটো সেটা হচ্ছে এই ডেমোগ্রাফিক ট্রানজিশন। আমরা যদি ডেমোগ্রাফিক ট্রানজিশনটা ভালো করে বুঝে নিই, তাহলে আমাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ এরপরে যা যা আছে, মর্টালিটি, ফার্টিলিটি, মাইগ্রেশন, সেগুলো খুবই সোজা এবং খুব সহজ সহজ উদাহরণ বৈশিষ্ট্য দিয়ে বোঝানো আছে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশনটা কি। আমরা অলরেডি জানি যে কোনো একটা সোসাইটি ইকোনমি, পপুলেশন আর সোসাইটিটা তিনটে ইন্টারলিঙ্ক থাকে। ঠিক আছে, আমরা খুবই এটা ভালো করে জানি যে ইকোনমির সাথে সোসাইটি এবং সোসাইটির সাথে পপুলেশন, এই তিনটে একেবারে ইন্টারলিঙ্ক। খুব ভালো কথা। এইবার বিষয়টা হচ্ছে যে তিনটে নাকি ফেজ দেখা যায় বা তিনটে নাকি স্টেজ দেখা যায় কিসে, পপুলেশন গ্রোথ। অর্থাৎ পপুলেশন গ্রোথে তিনটে ফেজ বা স্টেজ দেখা যায়, এইটাই নাকি ট্রানজিশন। ট্রানজিশন মানে আমরা কোনো পরিবর্তনকে বুঝি। ফার্স্ট স্টেজটা এটা, সেকেন্ড স্টেজটা এটা, থার্ড স্টেজ এটা। অর্থাৎ আমরা 1, 2, 3 এইভাবে পড়বো। ঠিক আছে, ফার্স্ট স্টেজে কি বলছে, বোথ দ্য ডেথ রেট অ্যান্ড দ্য বার্থ রেট আর হাই, ভেরি হাই। বোথ দ্য বার্থ রেট হাই। আচ্ছা, আমি যদি ধরি যে এটা হলো বার্থ রেট, বার্থ রেট খুব বেশি। আচ্ছা, আমি যদি ধরি যে এটা হলো ডেথ রেট, ডেথ রেট খুব বেশি। অর্থাৎ অনেক মানুষ জন্মায়, অনেক মানুষ মারা যায়। So that the difference between the two or the net growth rate is low. কারণ যতজন জন্মাচ্ছে ততজন মারা যাচ্ছে। যদি 10 জন জন্মাচ্ছে তাহলে 10 জন মারা যাচ্ছে, তো মাঝের যে নেট গ্রোথ রেটটা সেটা খুবই কম। এটা হচ্ছে ফার্স্ট। যেটা কোন সোসাইটিতে দেখা যায়, টেকনোলজিক্যালি ব্যাকওয়ার্ড, আন্ডার ডেভেলপড সোসাইটি। কেন জন্মায় বেশি? তার কারণ তারা কোনো রকম কন্ট্রাসেপটিভ প্রিকশন কিছু ব্যবহার করে না। মারা যায় বেশি কারণ সেইখানে কোনো রকম কোনো মেডিসিনস, টেকনোলজি, সায়েন্স এগুলো নেই, যার ফলে তারা কোনো অসুস্থ ব্যক্তিকে বাঁচাতে পারে না। অর্থাৎ মৃত্যুও বেশি, জন্মও বেশি। এটা কোন স্টেজ? এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ওকে, পপুলেশন গ্রোথের এটা গেল ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজটা হচ্ছে এইটা। আমরা সেকেন্ড স্টেজ পড়ার আগে থার্ড স্টেজটা পড়বো। The third and last stage is also one of low growth in a developed society where both death rate and birth rate have been reduced considerably and the difference between them is again small. ওটাই তাহলে বার্থ অ্যান্ড ডেথ হাই ছিল, এটাই বার্থ লো, ডেথ লো। কেন? এখন কন্ট্রাসেপটিভ পিল বা হচ্ছে অন্যরকম ব্যবস্থার মাধ্যমে বার্থটাকে অনেক নিয়ন্ত্রণে আনা গেছে। এখন টেকনোলজি অনেক ডেভেলপ করায় ডেথটাকে অনেক নিয়ন্ত্রণে আনা গেছে। দুটোই যেহেতু লো, তাই এটারও যে নেট গ্রোথ রেট সেটা লো। তাহলে বুঝতে পারলাম যে দুটো স্টেজ থাকে, অর্থাৎ মানুষ মানে সায়েন্সের দিক থেকে, টেকনোলজির দিক থেকে পিছিয়ে থাকুক আর যখন আন্ডার ডেভেলপ থাকুক তখনও নেট গ্রোথ কম থাকে। আবার যখন সে সায়েন্টিফিক দিক দিয়ে, টেকনোলজিক্যাল দিক দিয়ে, ডেভেলপমেন্টের দিক দিয়ে খুব এগিয়ে যায়, তখনও তার পপুলেশন বৃদ্ধিটা কম থাকে। তাহলে ভারতবর্ষ তো একটা দেশ, সেই দেশের পপুলেশনটা এত বেশি কেন? এ কি তাহলে ফার্স্ট স্টেজে? না, ফার্স্ট স্টেজে নেই, কারণ ফার্স্ট স্টেজে হলে তো পপুলেশন গ্রোথ কম হতো। ভারতবর্ষে তো পপুলেশন গ্রোথ বিশাল। এটা কি তাহলে থার্ড স্টেজে? না, থার্ড স্টেজেও না। আমাদের এখানে ডেভেলপ সোসাইটি ঠিকই, আন্ডার ডেভেলপিং সোসাইটি, সায়েন্সও আছে, কিন্তু এমন তো না যে আমাদের পপুলেশন গ্রোথ কম। তাহলে পপুলেশন গ্রোথ বেশি কখন থাকে? বলছে যে এই সেকেন্ড স্টেজটায়। এই সেকেন্ড স্টেজটায় পপুলেশন গ্রোথ বেশি থাকে, তার কারণ ইজ আ ট্রানজিশনাল স্টেজ। মানে এটা হচ্ছে ট্রানজিশন ফ্রম ফার্স্ট, সেকেন্ড,
থার্ড, ফার্স্ট থেকে থার্ডে যেতে গেলে 2 বেরোতে হবে, দ্যাট ইজ ট্রানজিশনাল from a backward to an advanced stage, and this stage is characterized by very high rates of growth of population. কেন? এখানে জন্মের হারটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং তারই সাথে মৃত্যুর হারটাও নিয়ন্ত্রণ করতে পারি ঠিকই, কিন্তু আমরা জন্মের ওপর কোনো রকম কোনো বাধা সৃষ্টি করি না, মৃত্যুর ওপরে বাধা সৃষ্টি করি। অর্থাৎ দেখা যাচ্ছে যে সন্তান জন্মাচ্ছে 10 জন, এদিকে আমরা কাউকে মারা যেতেও দিচ্ছি না। তো এই যে এই দুটোর গ্যাপটা, যে এক তো মারা যেতেও দিচ্ছি না আমি, যে অসুস্থতা ইত্যাদি যা হচ্ছে আমরা তাকে মেডিসিন দিয়ে এই ওই দিয়ে বাঁচিয়ে দিচ্ছি, মানুষকে 80-90 বছর অব্দি বাঁচিয়ে দিচ্ছি, প্লাস সন্তান জন্ম দেওয়ার হারও বেশি, অর্থাৎ সন্তান জন্ম দিচ্ছি বেশি, মরতেও দিচ্ছি কম। এই দুটো সেকেন্ড স্টেজের অন্তর্গত। আমরা এখন সেকেন্ড স্টেজে আছি বলেই আমাদের পপুলেশন এখন 130 কোটি। কমে যাবে কখন? আমরা যখন সেকেন্ড থেকেই থার্ড স্টেজে চলে যাব, অর্থাৎ আমরা এখন ট্রানজিশন পিরিয়ডে আছি। এই ট্রানজিশন পিরিয়ডটাকেই বলা হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন, অর্থাৎ জনবিস্ফোরণ। আশা করি বোঝাতে পারলাম যে ডেমোগ্রাফিক ট্রানজিশনটা তাহলে কিভাবে হচ্ছে। এখানে স্পষ্টভাবে বলা আছে যে পপুলেশন এক্সপ্লোশনটা কেন হচ্ছে, বা ওই ট্রানজিশন পিরিয়ডে কেন বেশি থাকে। This population explosion happens because death rates are brought down relatively quick, যে মৃত্যুর হার আমরা কমিয়ে দিচ্ছি through advanced methods of disease control, public health and better nutrition, যেটা বললাম। however it takes longer for society to adjust to change and alter its reproductive behavior, কিন্তু জন্মটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি না, which was evolved during the period of poverty and high death rates, অর্থাৎ মৃত্যুর হার যখন বেশি থাকে এবং মানুষের যখন আর্থিক সমস্যা থাকে, সে দারিদ্রতায় থাকে, তখন আমাদের জন্মের হারটা বিশাল আমরা বাড়িয়ে দিই। সেটা আমরা মৃত্যুর হারটা কমিয়ে আনতে পারলেও জন্মের হারটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি না। This kind of transaction was effected in Western Europe during the late 19th and early 20th century. ওয়েস্টার্ন ইউরোপেও এটা দেখা গেছিল, কখন? লেট 90s-এ এবং আর্লি 20s-এ। মোর অর লেস সিমিলার প্যাটার্নস আর ফলোড ইন দ্য লেস ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ যতগুলো লেস ডেভেলপড কান্ট্রি হয় সেখানে ওই একই জিনিসই দেখা যায়, দ্যাট আর স্ট্রাগলিং টু রিডিউস দ্য বার্থ রেট, অর্থাৎ বার্থ রেটটা সেখানে কমানোর চেষ্টা করতে থাকি, কারণ মৃত্যুটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি, বার্থটাকে নিয়ন্ত্রণে আনতে পারি না। ইন কিপিং উইথ দ্য ফলিং মর্টালিটি রেট, in India too, the demographic transition is not yet complete, as the mortality rate has been reduced but the birth rate has not been brought down to the same extent. মৃত্যুর হারটাকে আমরা যতটাকে নিয়ন্ত্রণে করতে পেরেছি, জন্মের হারটাকে আমরা ততটা নিয়ন্ত্রণে করতে পারিনি। সেই কারণে ভারতবর্ষে পপুলেশন এক্সপ্লোশন দেখা গেছে বা দেখা যাচ্ছে, এবং ভারতবর্ষের জন্মের হার সবচেয়ে বেশি। এবার আমরা দেখব ডিটারমিনেন্টস অফ পপুলেশন চেঞ্জ, অর্থাৎ জনসংখ্যা যে বাড়ে কমে সেটা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে বাড়ে বা কমে। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ফার্টিলিটি, একটা মর্টালিটি অ্যান্ড একটা মাইগ্রেশন। ফার্টিলিটি মানে আমরা অলরেডি জানি। এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ফার্টিলিটির রিজন গুলো কি, তার কজেস এফেক্টস, মর্টালিটি রেটও তাই কজেস এফেক্টস, এবং মাইগ্রেশনেরও তাই কজ অ্যান্ড এফেক্ট। ফার্টিলিটি বলতে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে প্রতি 1000 জনে যে সংখ্যক শিশু জন্ম নেয় কোন একটা নির্দিষ্ট বছরে, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট বছরে কোন একটি নির্দিষ্ট অঞ্চলে প্রতি 1000-এ যে সংখ্যক শিশু জন্মগ্রহণ করে তাকে আমরা বলি ফার্টিলিটি। অর্থাৎ যদি ধরি যে 1000 জন মহিলা, 1000 জন মহিলা থেকে জন্ম নিল 950 জন, তো সেক্ষেত্রে সেই বছরের সেই অঞ্চলের ফার্টিলিটি রেট 950। ওকে, এইবার কজেস পড়তে হবে আমাদের। তোমাদের দেখবে সিলেবাসে লেখা রয়েছে যে ফার্টিলিটি, কালচারাল ফার্টিলিটি, ঠিক আছে। আসলে ভারতবর্ষের ক্ষেত্রে যত ফার্টিলিটি রিজন দেখা যায় সেগুলো কিন্তু আসলে কালচারাল হয়। রিজন গুলো কি দেখে নি। বিলিফ ইন হাই ফার্টিলিটি হ্যাজ বিন স্ট্রংলি সাপোর্টেড বাই রিলিজিয়ান্স, যে বিভিন্ন ধর্ম আছে তারা মনে করে যে যত বেশি সংখ্যক সন্তান জন্ম নেবে তত ভালো, and social institutions in India leading to appropriate norms about family size, যে পরিবারের সংখ্যা যত বাড়বে, পরিবারের যে মাপ যত বড় হবে তত ভালো, অর্থাৎ কালচারাল।
দ্য ইউনিভার্সালিটি অফ দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, যে বিবাহ হচ্ছে আমাদের একটা প্রত্যেকটা মানুষকে করতে হবে এরকম একটা বিষয়, অর্থাৎ ইউনিভার্সাল ইনস্টিটিউশন, বিশ্বজনীন যেটাকে আমরা বলে থাকি। প্রত্যেককে যদি বিয়ে করতে হয়, তো প্রত্যেকে যদি বিয়ে করে, এটা যদি কম্পালসারি হয়ে যায়, তাহলে স্বাভাবিক যে যে ফার্টিলিটি রেট আছে সেটা বাড়বেই। The custom in India required in the Hindu girls to be married off before they entered poverty. এমনও কিছু নিয়ম আছে যে বয়ঃসন্ধিকালের পূর্বেই হিন্দু মেয়েদের বিয়ে করে নিতে হবে। তো দেখো, যদি আগে আগে বিয়ে করে নেয়, তো তাদের যে রিপ্রোডাক্টিভ স্প্যানটা থাকে, মোটামুটি সেটা যদি আমি ধরে নিই যে 15 to 50, তাহলে এই বছরে তাদের সংখ্যা, সন্তান জন্ম দেওয়ার যে হারটা, সেটা দারুণ বেশি থাকে। গ্রেট এমফাসিস ইজ লেড অন বিয়ারিং চিলড্রেন, অর্থাৎ সন্তান যাতে নেয়, প্রত্যেকটা মহিলা যাতে এক এবং একাধিক সন্তান নেয়, তার উপর একটা সামাজিক প্রেশার থাকে। The preference for sons is deeply ingrained in the Indian culture. The prefer for sons is so high, অর্থাৎ সন চাই, ছেলে, মানে একজন আহ, ছেলে চাই বংশের প্রদীপ হিসেবে, এইভাবেই মনে করা হয়। সেই কারণে যতক্ষণ কোনো মেয়ে জন্মাচ্ছে, তাদেরকে মেরে ফেলা হয় বা তাদেরকে নানাভাবে অবজ্ঞা করা হয়। এবং যতগুলো মেয়েই জন্মাক না কেন, একজন সন্তান যতক্ষণ না জন্মাচ্ছে, ততক্ষণ এই রিপ্রোডাক্টিভ যে ওয়ার্ক আছে সেটা চালাতে থাকে, অর্থাৎ জন্ম দিতেই থাকে তারা, এবং তার ফলে যে সংখ্যা আছে সেটা বাড়তে থাকে। Children are considered to be gift of God, and people believe that it is not up to them to decide on the number of children. মনে করা হয় যে শিশু হলো ঈশ্বরের দান, তাই ঈশ্বর কতগুলো শিশুকে পাঠাবে সেটা ঈশ্বরের হাতে থাকে, মানুষের হাতে থাকে না। তাই যে সন্তানই আসবে সেটা আমাদের গ্রহণ করে নেওয়া উচিত। হাই ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মর্টালিটি রেটস অলসো কন্ট্রিবিউট। হাই ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মর্টালিটি রেট মানে, ইনফ্যান্ট মর্টালিটি মানে হচ্ছে কোনো একটা শিশু তার জন্মবার ওই 0 থেকে 5 বছরের মধ্যে যখন মারা যাচ্ছে, সেটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি। শূন্য তো না, মানে সবে জন্মেছে তখন থেকে 5 বছরের মধ্যে। চাইল্ড মানে আরেকটু যখন সে বড় হচ্ছে, তখন যে মৃত্যুটা। ভারতবর্ষের ক্ষেত্রে বয়স নিয়ে নানা রকম সমস্যা আছে, কিন্তু আমরা শুধু যেটা পড়ার সময় বুঝতে হবে, একটা হচ্ছে হয় ফয়েটিসাইড, একটা হয় ইনফ্যান্টিসাইড। ফয়েটিসাইড মানে ভ্রূণ থাকা অবস্থায় যে মেরে দেওয়া বাচ্চাদেরকে, অর্থাৎ যখন ভ্রূণ জন্মও নেয়নি তখন সেটাকে বলে ফয়েটিসাইড। আর জন্ম নেওয়ার পর 0 থেকে 5 বছরের মধ্যে তাকে যে মেরে দিচ্ছে সেটা হচ্ছে ইনফ্যান্টিসাইড। ঠিক আছে? তো আহ, শিশু যদি মরে যায়, খুব তাড়াতাড়ি যদি মারা যায় শিশু, তাহলে একটা টেন্ডেন্সি থাকে আরো শিশু নেওয়ার। এবং আগে যখন হেলথ সিস্টেমটা অতটা ভালো ছিল না, তখন একটা শিশুর জন্ম হওয়ার পর কোনো কনফার্মেশন থাকতো না যে সে বাঁচবে কি বাঁচবে না, সেই কারণে পরপর 1-2 বছর অন্তর অন্তর কিন্তু শিশু নিতেই থাকতো। কারণ তখন দেখা যেত যে 7 ভাইয়ের মধ্যে হয়তো 4 ভাই বা 5 ভাই মারা গেল, দুজন হয়তো বাঁচলো। তো এই টেন্ডেন্সি দেখলেও কিন্তু পপুলেশন বাড়ার একটা চান্স থাকে। The low status of women is also a contributing factor to high fertility. যে মহিলাদের ইচ্ছা অনিচ্ছার কথা শোনা হয় না, সেই কারণে তাদের উপর জোর জবরদস্তি পরিবার বা হাজবেন্ড যা বলে, যেমনটা বলে সেরকমই তাকে করতে হয়। Women unquestioningly accept excessive childbearing without any alternative avenue for self-expression. তাকে যতগুলো বাচ্চা নিতে বলা হয় সে নেয়, তার নিজস্ব কিছু মতামত থাকে না। There is no economic motivation for restricting the number of children, because the biological parents may not necessarily be called upon to provide for the basic needs of their own children, since the extended family is jointly responsible for all the children born into it. অর্থাৎ আগে যখন ফ্যামিলি বিশাল বড় থাকতো, জ্যাঠা কাকা মামা দাদা সব একসাথে থাকছে, তখন একটা শিশু জন্মাচ্ছে মানে তার যে অর্থনৈতিক প্রেশার, যে সে খাবে কি পড়বে কি, এরকম কোনো প্রেশার থাকতো না, কারণ অর্থনীতিটা সবাই মিলে সামলাতো। সেই কারণে কিন্তু পপুলেশন নের যে হারটা সেটা বেশি থাকতো, কারণ শিশু জন্মেই যাচ্ছে, কারণ জানে পরিবার আছে, পরিবারেই তো দেখাশোনা হবে, তো টাকাটা কোনো ব্যাপার না। দ্য অ্যাবসেন্স অফ ওয়াইড স্প্রেড অ্যাডাপশন অফ মেথডস, অর্থাৎ আমাদের ভারতবর্ষে কিন্তু অ্যাডাপ্টেশনের কোনো রকম নিয়মাবলী নেই, সেই কারণে পপুলেশন বাড়ার এটা একটা কারণ। অর্থাৎ আমরা এখন যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে পপুলেশন বাড়ার বিভিন্ন কালচারাল যে সমস্ত কারণগুলো তুমি দেখতেই পেলে, প্রায় সবকিছুই কালচারাল। এখানে ছবির মাধ্যমে বোঝানো আছে যে ফার্টিলিটি রেট যদি বেড়ে যায় তাহলে কি কি সমস্যা হয়, দেখতেই পাচ্ছ। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বাইরে বড় লাইন, মানে নো জব। এফেক্টস অফ হাই ফার্টিলিটি দেখতে হচ্ছে, একজন মা 3-4 জন শিশুকে নিয়ে বসে আছে, বা রান্না করছে এতজন শিশু, অর্থাৎ কোথাও না কোথাও মায়ের ওপর চাপ, সন্তান সন্ততি
ঠিকভাবে পুষ্টি পায় না, ঠিকভাবে তাদের সোশ্যালাইজেশন হয় না, একটা ছবিতে তারা মারামারি করছে, অর্থাৎ সোশ্যালাইজেশনের অভাব এবং চাকরি বাকরির অভাব, অর্থাৎ ফার্টিলিটি বাড়লে সব দিক দিয়ে সমস্যা দেখা যায়। এবার এটাই আমরা আলাদা আলাদাভাবে যদি দেখি যে কি কি প্রভাব পড়ে, তাহলে দেখতে পারবো women are tied down to childbearing and childrearing for the best years of their productive lives. They are therefore denied the opportunity to explore other avenues for self-expression and self-development. অর্থাৎ মহিলাদের যে সময় বিকশিত হওয়ার সময় ছিল, সেই সময় তাদের বিয়ে এবং বাচ্চা লালন পালনেই তাদের অভ্যস্ত করিয়ে দেওয়া হয় এবং তারা কিন্তু নিজেদের জীবনের যে বিকাশ সেটা ঘটে না, তাই তারা ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকে। এক্সেসিভ চাইল্ড বিয়ারিং অ্যাফেক্টস দেয়ার ওন হেলথ, তাদের শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে। Looking after a large number of children puts a further strain on the slender physical and emotional resources of such women. অর্থাৎ মানসিক এবং শারীরিক দিক থেকে দুই দিক থেকেই তারা ভেঙে পড়েন। On men, the burden of providing for a large family sits heavily on the breadwinner of the family. অর্থাৎ এত বড় পরিবারকে খাওয়ানো আর্থিক একটা প্রেশার সৃষ্টি করে। This would lead to the further deterioration of the economic and emotional well-being. অর্থাৎ এর ফলেও তাদের কিন্তু অর্থনৈতিক এবং মানসিক দুটো দিকই ক্ষতিগ্রস্ত হয়। বাচ্চার উপর কি প্রভাব পড়ে? দ্য চিলড্রেন অফেন আনওয়ান্টেড, আনলাভড অ্যান্ড নেগলেক্টেড, অর্থাৎ তাদেরকে অবজ্ঞা করা হয়, হেয় করা হয়, তারা নিজেদের মতো করে ঘুরে বেড়ায়, ঠিকভাবে সোশ্যালাইজড হয় না, যেহেতু এত সংখ্যা বেশি। ইন্ডালজেন্স ইন ডিলিনকুয়েন্সি ইজ সামটাইমস এ রেজাল্ট, অর্থাৎ তারা অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে। দ্য চিলড্রেন ইন লার্জ ফ্যামিলিজ অফেন হ্যাভ টু স্টার্ট ওয়ার্কিং এট আ ভেরি আর্লি এজ টু সাপ্লিমেন্ট দ্য স্লেন্ডার ফিনান্সিয়াল রিসোর্স, অর্থাৎ কিছু ফ্যামিলি সেখানে সন্তান সন্ততি বেশি নেয়, তার কারণ যেহেতু তাদেরকে কাজে ঢুকিয়ে দিতে পারে, তাই তাদের অল্প বয়সেই কাজে ঢুকে যেতে হয়। দে আর দেয়ারফোর ডিনাইড দ্য অপরচুনিটি টু গো টু স্কুল অ্যান্ড গেট এডুকেটেড, অর্থাৎ তারা স্কুলে যাবে, শিক্ষা গ্রহণ করবে, সেই অপরচুনিটিটাও কিন্তু পায় না। গার্ল চাইল্ডের উপর কি প্রভাব পড়ে? গার্ল চাইল্ডের উপর প্রভাবটা একটু আরো বেশি। The girl child is the worst sufferer. She is often not sent to school at all or is withdrawn from school at an early age. অল্প মানে স্কুলে তো পাঠানো হয় না, তো অল্প বয়সে থেকে ছাড়িয়ে দেওয়া হয়, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়। আহ এবং তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল, আবার তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিল, এটা একটা সাইকেলের মতো চলতে থাকে। অর্থাৎ দ্য চিলড্রেন বোথ বয়েজ অ্যান্ড গার্লস ইন লার্জ ফ্যামিলি আদার্স অফেন ডিনাই দ্য জয়স অফ চাইল্ডহুড, অর্থাৎ তাদের শৈশব বলে কিছু থাকেই না, একে অপরকে সামলাতে সামলাতেই তাদের সময় কেটে যায়, বা স্কুলেও যায় না, কাজে ঢুকে যেতে হয়। এই গেল তাহলে আমাদের ইফেক্টস অফ হাই ফার্টিলিটি। এবার আমরা পড়বো মর্টালিটি। মর্টালিটি সাধারণত তিন ভাবে মাপা হয়ে থাকে, তোমাদের জাস্ট হয়তো নামগুলোই জিজ্ঞাসা করবে। সেইগুলো হচ্ছে দ্য ক্রুড ডেথ রেট, দ্য এক্সপেকটেশন অফ লাইফ এট বার্থ অ্যান্ড দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট। ভেরিয়াস মেজার্স অফ মর্টালিটি আর এমপ্লয়েড ইন অ্যানালাইসিস অফ মর্টালিটি। থ্রি বেসিক মেজার, যে এইভাবে সাধারণত মর্টালিটিটা মাপা হয়। তোমাদের হয়তো পরীক্ষায় হার্ডলি নামগুলোই জিজ্ঞাসা করবে, কিভাবে এগুলো বার করতে হবে সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তাহলে মর্টালিটি মানে, মর্টালিটি রেফার্স টু দ্য স্টেট অফ বিং সাবজেক্ট টু ডেথ। তাহলে মর্টালিটি মানে ওই একই ব্যাপার, কোনো একটি নির্দিষ্ট বছরে ১,০০০ জনসংখ্যায় যতজন মানুষ এক বছরে মারা যায়, সেটা সেখানে মর্টালিটি রেট। দ্য ডিটারমিনেন্টস অফ ডিক্লাইনিং মর্টালিটি। ডিক্লাইনিং মানে কমে যাওয়া। The decline in mortality in India has been mainly due to public health and disease control measures, which were mostly imported from the developed countries. আমরা অলরেডি পড়েছি যে মৃত্যু হারটাকে কিন্তু আমরা আটকে ফেলতে পেরেছি, এবং সেই কারণেই কিন্তু ডিক্লাইনিং মর্টালিটি দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো একটি অঞ্চলে প্রতি বছরে মৃত্যুর সংখ্যা অনেক কম, জন্মের সংখ্যা বেশি। This includes DDT spraying, the use of antibiotics like penicillin, vaccines against many communicable diseases like tuberculosis, polio, typhoid, cholera, several childhood diseases, অর্থাৎ ছোটবেলা থেকেই যে সমস্ত ডিজিজ দেখা যায়, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে কি বুড়োদের ক্ষেত্রে, বা আগে আমরা শুনতাম যে গ্রামকে গ্রাম কলেরায় মারা গেছে, একটা কিছু হতো মারা যাচ্ছে, মানে এখন যেমন ধরো কোভিড। তো এইগুলোর আমরা ওষুধ বা ভ্যাকসিন যাই বলি না কেন, টিকা আবিষ্কার করে ফেলতে পেরেছিলাম, সেই কারণেই কোথাও না কোথাও আমরা যে মৃত্যু হারটা সেটাকে কন্ট্রোল করে ফেলতে পেরেছিলাম। যে সমস্ত কিলার ডিজিজ, স্মল পক্স, প্লেগ, এগুলোকে আমরা আটকে ফেলতে পেরেছিলাম, তাই ডিক্লাইনিং অফ মর্টালিটি দেখা গেছিল। The extension of health and medical services to different parts of the country and the application of advances in the medical sciences have contributed in a big way to the decline in mortality in India. The effect of several famines have also been considerably reduced. অর্থাৎ যে খরা, দুর্ভিক্ষ এগুলো দেখা যেত, সেগুলোও কিন্তু এখন নিয়ন্ত্রণে আনা গেছে, সেই কারণে মর্টালিটি রেট ডিক্লাইন্ড হয়েছে। ইফেক্টস অফ ডিক্লাইনিং মর্টালিটি, এই যে মর্টালিটি রেট কমে গেছে, এর ফলে কি হয়েছে?
The decline in the death rate and the high birth rate have been main factor responsible for the rapid growth of population. মানে বুঝতেই পারছো যে মৃত্যু হার যদি কমে যায় এবং জন্ম হার যদি বেড়ে যায় তাহলে পপুলেশন বাড়বে। As the declining death rates have not been accompanied by corresponding decline in the birth rates, অর্থাৎ যতজন মানে যেভাবে মৃত্যু হার কমছে ততভাবেই যদি জন্ম হার কমতো তাহলে তার একটা ব্যালেন্সে আসতো। The increased average expectation of life at birth has resulted in a higher proportion of persons in the older age group, অর্থাৎ এখন যে মানুষ কত বছর বাঁচবে সেই যে লাইফ এক্সপেক্টেন্সি সেটা কিন্তু 60-এ চলে গেছে, যেটা কিন্তু একসময় 35, 40, 45-এ ছিল ভারতের মতো দেশগুলিতে। In our country, aged persons do not necessarily contribute to the national income or the family income. They have to be looked after and the expenditure on their health, এটা আমি বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে তোমরা জানো যে 60 বছর হলেই তারা অবসর নেয়। অর্থাৎ 60 বছর পর সে পেনশনে চলবে। অর্থাৎ সে সারা বছর কাজ করেছে, 60 বছর অবধি। এখন সে অবসর নেবে এবং 60 বছরের পরে বৃদ্ধদের দায়িত্ব রাষ্ট্রে, সমাজে, সে যেখানে কাজ করতো সেই ইনস্টিটিউটে এরকম। তো কোথাও যেন তারা সমাজের উপর একটা আহ বাধা বা বিপত্তি, একটা ভার হিসাবে তাদেরকে দেখা হয়। তো এইভাবে তারা সমাজের ক্ষেত্রে যেহেতু তাদেরকে বহন করে নিয়ে যেতে হচ্ছে সমাজে, তো এক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করে। অর্থাৎ এটা ছিল ইফেক্টস অফ ডিক্লাইনিং মর্টালিটির আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এবার হচ্ছে আমরা পড়বো ইফেক্ট অফ হাই ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মর্টালিটি, যে যখন শিশু, ইনফ্যান্ট এবং শিশু দুটোই খুব কম বয়সে মারা যায়। অর্থাৎ আমরা বলছি যে জন্মবার পর থেকে 5 বছর বা 10 বছর এই বয়সের মধ্যে যখন শিশু খুব বেশি পরিমাণে মারা যায় তখন কি হয়? It has been observed that whenever infant and child mortality is high, fertility is also high and vice versa. আমি একটু আগেই তোমাদের বলেছি যে কেন শিশুরা মারা গেলে বার্থ রেট বেড়ে যায়, কারণ একজন যে জন্মাচ্ছে সে মারা যাবে না বাঁচবে তার কোনো সিওরিটি থাকে না, তাই আরো আরো শিশুর জন্ম দেওয়া হয়। Because of the high levels of infant and child mortality, a couple may go in for a large number of children in the hope that at least a few would survive to adulthood. এটা অলরেডি বলেছি। When a child dies, the parents are keen to replace it as soon as possible. মানে একজন যখন মারা গেল তখন যে মাতা পিতারা হয় তারা চেষ্টা করে আরেকটা সন্তান দ্বারা সেই গ্যাপটা ফুলফিল করে, কারণ তাদেরও মনে ভয় থাকে যে বৃদ্ধ বয়সে তাদের দেখবে কে। It is also known that when a child dies in infancy, the mother is denied the natural protection from pregnancy provided through breastfeeding. She is then likely to conceive early, leading to high fertility. অর্থাৎ একটা শিশু জন্মাবার পরবর্তীকালে আরেকটি শিশু জন্মাবার খুব হাই রিস্ক থাকে। তাহলে এটা আমাদের গেল পুরো মর্টালিটি। এবার আমরা যেটা পড়বো লাস্ট টপিক, সেটা হচ্ছে মাইগ্রেশন। লাস্ট যে পপুলেশনের ডাইমেনশন সেটা হলো মাইগ্রেশন। এর কারণেও পপুলেশন বাড়ে কমে। Migration is the third component of population change, the other two being mortality and fertility. It is not a biological factor like the other two. অর্থাৎ জন্ম, মৃত্যু, ফার্টিলিটি, মর্টালিটি এটা কোথাও না কোথাও বায়োলজিক্যাল রিজন ছিল, কিন্তু এটা কিন্তু বায়োলজিক্যাল না। মাইগ্রেশনটা সোশ্যাল, কালচারাল, ইকোনমিক যে কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখতে পারো। The study of migration occupies an important place in population studies because along with fertility and mortality, it determines the size and the rate of population growth. যে একটা জনসংখ্যার সাইজ কেমন হবে, কি হারে বাড়বে, সেটাও কিন্তু মাইগ্রেশনের উপর ডিপেন্ড করে। মাইগ্রেশন অলসো প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন অফ এনি কান্ট্রি। অর্থাৎ কোন একটা দেশের জনঘনত্ব, জনসংখ্যা কি হবে, কতটা হবে, কতজন লেবার ফোর্সে থাকবে, সবটাই কিন্তু মাইগ্রেশনের উপর ডিপেন্ড করছে। মাইগ্রেশন দাস an important symptom of social change in society, অর্থাৎ এই মাইগ্রেশন খুব ইম্পর্টেন্ট সামাজিক পরিবর্তনে বা পপুলেশনের জন্য। এইখানে মাইগ্রেশনের ডেফিনেশন আছে, ধরন আছে। When a person leaves his native place or village, comes to an urban area, takes up a job and start living there, he is known as migrant, and his move is referred to as migration. গ্রাম ছেড়ে শহরে এলো, সেখানে কাজবাজ করলো, একটা জব নিল, সেখানে এসে থাকছে, মাইগ্রেশন। These are three important sources of information on internal migration in a country. These are national census, population register, sample surveys. In India, the most important source of data of internal migration is national census. অর্থাৎ এইগুলোর মাধ্যমে কতজন মাইগ্রেট করছে সেই সমস্ত হিসাব রাখা হয়। এবার মাইগ্রেশনের কতগুলো ধরন হয়, ইন্টারনাল মাইগ্রেশন, এক্সটার্নাল মাইগ্রেশন, ইমিগ্রেশন, আউট মাইগ্রেশন, ইমিগ্রেশন, এমিগ্রেশন।
অর্থাৎ কেউ গ্রাম থেকে শহরে যাচ্ছে, কেউ শহর থেকে গ্রামে আসছে, কেউ শহর থেকে মানে গ্রাম থেকে শহরে গিয়ে আবার শহরে ফিরে আসছে, এরকম নানা ধরনের। রুরাল টু রুরাল, রুরাল টু আরবান, আরবান টু আরবান, রুরাল টু আরবান টু রুরাল, অর্থাৎ গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে শহর, শহর থেকে গ্রাম। এইগুলো হচ্ছে কিছু ইন্টারনাল ফর্মস অফ মাইগ্রেশন, যে দেশের ভেতরে এই ধরনের মাইগ্রেশন দেখা যায়। ফর্মস অফ ইন্টারনাল মাইগ্রেশন ইন ইন্ডিয়া, লং রেঞ্জ মাইগ্রেশন, যে সেই যে গেল, গেল তো গেল 20 বছর পর এলো। শর্ট রেঞ্জ, যে যায় আসে যায় আসে। পার্মানেন্ট, গেল তো গেল আর এলো না। চেন মাইগ্রেশন, অর্থাৎ যাওয়া আসা যেখানে লেগেই থাকে। এইবার হচ্ছে কারণটা কি। বেসিক্যালি তো দেখো কারণ হয় বিয়ে, শিক্ষা, চাকরি, অর্থাৎ চাকরি মানে ইকোনমি, বা শহরে গেলে একটু ভালো চাকরির কাজবাজের ব্যবস্থা হবে, একটা ভালো কারখানায় জব পাবো। গ্রামে কাজ বাজ নেই, শহরে গেলে ভালো পাবো। তো এই ইকোনমিক ফ্যাক্টরসই কিন্তু বেসিক্যালি গ্রামের মানুষদেরকে ঠেলে দেয়। অর্থাৎ দ্যাট ইজ পুশ ফ্যাক্টর। পুশ ফ্যাক্টরের মধ্যে কি কি কাজ করে? কৃষির উৎপাদন নেই, কৃষিকাজ ভালো হয় না, বৃষ্টি কবে হবে কোনো ঠিক নেই, ফসল নষ্ট হয়ে যাওয়া, ফসলের ঠিকঠাক দাম না পাওয়া, গ্রামে শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি পরিষেবা না পাওয়া, এই ধরনের নানা রকম জিনিসপত্র গ্রামের মানুষদেরকে পুশ করে টুয়ার্ডস আরবান। উল্টো দিকে শহরের যে এত সুযোগ সুবিধা, এত অ্যামিউজমেন্ট, সিনেমা, রেস্তোরাঁ, পার্ক, এগুলো গ্রামের মানুষদেরকে পুল করে যে তারা যেন আসে। সো দ্যাট ইজ দ্য পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর অফ মাইগ্রেশন। বাদ বাকি আরো রিজন রয়েছে, সেগুলো বেসিক্যালি বিভিন্ন ভারতবর্ষের এক্সাম্পল দিয়ে দেওয়া। সেগুলো প্রত্যেকটাই ওই বিয়ে, এডুকেশন, ইটিসি নানা রকম এক্সাম্পল দিয়েছে, আমি কোনোটাই ডিসক্রাইব করছি না। নোটস তোমাদের দেওয়া হবে, সেখান থেকে তোমরা পড়ে নেবে। লাস্ট, কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সের মধ্যে বোঝাই যাচ্ছে অর্থনীতির ওপর প্রভাব পড়ে, জবের ওপর প্রভাব পড়ে, একটা পুরো স্যানিটেশনের ওপর প্রভাব পড়ে, স্লাম এরিয়া বেড়ে যায়, কোথাও না কোথাও যে সমস্ত পরিবেশ দূষণ সেগুলো বেড়ে যায়, গ্রামের যে যুব সমাজ তারা থাকে না, এক জায়গার বার্থ রেট অনেক বেড়ে যায়, এক জায়গার বার্থ রেট অনেক কমে যায়, এক জায়গার ডেথ রেট অনেক বেড়ে যায়, এক জায়গার ডেথ রেট অনেক বেড়ে যায়। বা কোনো জায়গায় হয়তো বললাম যে যুবক সমাজ হয়তো নেই। অর্থাৎ প্রত্যেকটা পপুলেশনের যতগুলো দিক আছে, প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু এর প্রভাব পড়ে। তাছাড়া শহরে যে আসছে, শহরে আসার ফলে তাদের মন মেজাজ খারাপ, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, লোনলিনেস, সেগুলো কাজ করে। মানুষের মধ্যে নানা রকম সাইকোলজিক্যাল প্রবলেম দেখা যায়। অর্থাৎ এইগুলোই কিন্তু মাইগ্রেশনের মূল প্রভাব। অর্থাৎ অর্থনীতি, সমাজ, শরীর, স্বাস্থ্য, মানসিকতা, প্রত্যেকটা জিনিসের ওপরই মাইগ্রেশনের প্রভাব পড়ে। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পপুলেশন পলিসি। পপুলেশন পলিসি যখন পড়বো দেখতে পারবো যে পপুলেশন পলিসি সাধারণত 3 ধরনের গোল, এবং দুবার নাম চেঞ্জ হয়েছে। কি হয়েছিল? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম যে দেশ বলেছিল যে পপুলেশন একটা পলিসি হওয়া উচিত, সেটা ছিল ভারতবর্ষ। কিন্তু ভারতবর্ষ বুঝেছিল পপুলেশনকে কন্ট্রোল করার তাৎপর্য, কিন্তু তা সত্ত্বেও সেটা কন্ট্রোল করা যায়নি। তার কারণ যে সমস্ত মেজারমেন্ট গুলো নেওয়া হয়েছিল, এমন ভাবে নেওয়া হয়েছিল, এত মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে মানুষ সেটাকে প্রত্যাখ্যান করে। তো তার পরবর্তী ক্ষেত্রে সরকার নাম বদলাতে বাধ্য হয়, এবং সেটা ভলেন্টারি হয়ে যায়। অর্থাৎ হয়েছিল যেটা, সেটা হচ্ছে যে জোর জবরদস্তি তাদের অপারেশন করে দেওয়া হচ্ছিল, তারা যাতে আর সন্তানের পিতা বা মাতা না হতে পারে। এই যে জোর জবরদস্তি যে বিষয়টা, অর্থাৎ মানুষকে সচেতন না করে, মানুষকে শিক্ষা না দিয়ে কি হচ্ছে, তার উপকারিতা কি, এইগুলো না বুঝিয়ে যে ইনিশিয়েটিভটা ছিল, সেই ইনিশিয়েটিভটা খুব বাজেভাবে কাজ করতে পপুলেশন পলিসি প্রথম দিকে ফেল করে যায়। পরবর্তী ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং এরকম সামথিং নাম দিয়ে আবার ইন্ট্রোডিউস করা হয়। যতবারই ইন্ট্রোডিউস করা হয়েছে না কেন, প্রত্যেকবার নানা রকম মানে 3টে গোল রাখা হয়। এক হচ্ছে যেটা হচ্ছে শর্ট টার্ম গোল, যে তখনই পূরণ করবে।
একটা হচ্ছে লং টার্ম গোল, যে ২ বছর, ৩ বছর, ৫ বছরের মধ্যে পূরণ করবে। আরেকটা হচ্ছে দীর্ঘস্থায়ী, যেটা বলতে পারি, যেটা কিনা 15 to 20 ইয়ার্স টার্গেট ধরে তারা সেটা করে। এখানে আমি তোমাদের পিপিটিতে সবটাই সাজিয়ে দিয়েছি। অর্থাৎ তোমরা শুধু একবার করে রিডিং দেবে এবং কোন পপুলেশন পলিসিতে কি নেওয়া হয়েছিল, অর্থাৎ কি করবে কি না করবে সেই সবটাই তোমরা বুঝে যাবে। সাধারণত এই প্রশ্নের উত্তরগুলো এইভাবেই লিখতে দেয় যে পপুলেশন পলিসি লেখো, তখন তোমাদের ১৯৭০, ২০০০ কোন সালে কত নেওয়া হয়েছিল সেগুলো লিখতে হবে। একই জিনিস নেওয়া হয়েছে, সেই সচেতনতা বাড়ানো, কন্ট্রাসেপটিভ এর ব্যবহার বাড়ানো, বিভিন্ন ধরনের ভাবে মানুষকে বোঝানো, ইটিসি, ইটিসি। তো এইগুলো আমি কোনটাই আর ডেসক্রাইব করলাম না, কারণ খুবই সোজা এবং কতগুলো ইনফরমেশন যেগুলো তোমরা লাইন বাই লাইন রিডিং পড়লেই বুঝে যাবে। তবু যদি বুঝতে অসুবিধা হয় তবে জানিও। এটা ছিল তাহলে আমাদের পপুলেশন পুরোপুরি শেষ। অর্থাৎ এই চ্যাপ্টারটাই শেষ, কারণ এর আগে অলরেডি আমি বাদ বাকি জিনিসগুলো পড়িয়ে দিয়েছিলাম। আজকের জন্য তাহলে এতটাই। ধন্যবাদ।